Welcome student. Welcome to your favorite chemistry channel Chemic ও ক্যাফেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর পিরিয়ডিক টেবিলের নেক্সট টপিক আলোচনা করব। অলরেডি আমরা বিভিন্ন ধরনের পিরিয়ডিক প্রপার্টিজ তার একদম ফার্স্ট পিরিয়ডিক প্রপার্টিজটা আমরা ডিসকাস করেছি। সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। সেটা ডিটেইলসে পুরো ডিসকাস করা আছে, পুরনো ভিডিওগুলো পারলে দেখে নেবে। সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস যে রেডিয়াস কেন বেশি হয় কম হয়, কারণ পিরিয়ডিক টেবিলের আগের যদি প্রপার্টিজটা তোমরা না ঠিকঠাক করে পড়ো তাহলে নেক্সট প্রপার্টিজটা কিন্তু তোমরা রিলেট করতে কোনোভাবেই পারবে না। তাই যাতে ওই প্রপার্টিজটা বুঝতে অসুবিধে না হয় সেই জন্য তোমাদের কিন্তু পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তাই ভিডিওগুলো অবশ্যই দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে নোট করবে, কারণ তাহলে কিন্তু পরে সমস্যায় পড়বে না হলে। এবং যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কারণ তোমাদের লাইক করে জানানোতে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে বা তোমরা পড়াটা বুঝতে পারছো। অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুদের মধ্যে পৌঁছে দাও। যারা এই লকডাউনের সময় পড়াশোনা করতে পারছে না, যাতে তারা পড়াশোনাটা করতে পারে সেই সুবিধাটা তোমরা বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দাও। ওকে, তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের নেক্সট পিরিয়ডিক প্রপার্টিজ। সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এইটা তোমরা ক্লাস 10এও কিছুটা পড়েছিলে, আয়নীভবন বিভব। ঠিক আছে, এটাকে আয়োনাইজেশন এনার্জি বলে বা আয়োনাইজেশন এনথালপিও বলা হয়ে থাকে। এটাকে বাংলায় বলা হয়ে থাকে আয়নীভবন বিভব। বিভব মানে এটা এক ধরনের শক্তি। ঠিক আছে, এটা এক ধরনের শক্তি, এটা এক ধরনের এনার্জি। কি ধরনের এনার্জি? না, আয়নিত করার জন্য যে এনার্জিটা খরচা হয় সেই এনার্জি। মানে আয়নিত মানে কি রকম ভাবে, মানে ধরো একটা নিউক্লিয়াস, এইভাবে সংজ্ঞাটা তোমরা ক্লাস 10এও পড়েছিলে যে একটি নিউক্লিয়াসে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটি, সবচেয়ে আলগাভাবে মানে যেটি নিশ্চয়ই আমরা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলতে পারি, মানে যেই ইলেকট্রনটি সবচেয়ে বাইরের কক্ষে আছে সেটাকেই আমরা সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রন বলতে পারবো, তাই তো? তাহলে একদম কোন একটি পরমাণু সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে তার পরমাণুর আকর্ষণ বল থেকে বের করতে, মানে পরমাণু বলবো না, নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে বের করতে বা সেখান থেকে যদি অসীম দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে যে পরিমাণ শক্তি ব্যবহৃত হয় বা যে পরিমাণ শক্তি খরচ করতে হয় বা যে পরিমাণ শক্তি ইউজ করতে হয় তাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন বিভব। অর্থাৎ আয়নিত হওয়ার জন্য যে পরিমাণ বিভব লাগবে বা যে পরিমাণ শক্তি লাগবে তাকেই আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এখানে ব্যাপারটা আমরা অনেক ছোটবেলায় একটা জিনিস তোমরা দেখেছিলে যে একটা নিউক্লিয়াস এবং তার ইলেকট্রনের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, তাই না? কারণ প্লাস আর নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। তোমাকে কি করতে হবে? অ্যাট্রাকশন ফোর্সটাকে ওভারকাম করতে হবে। তাই নিশ্চয়ই যেটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকা ইলেকট্রন সেটাকে নিশ্চয়ই অতি সহজে বের করতে পারবে না। যেটা নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে আছে সেইটার প্রতি নিউক্লিয়াসের টান সবচেয়ে কম। তাহলে যার প্রতি তোমার টান কম তাকে আলাদা তুমি অতি সহজে করতে পারবে, তো সোজা হিসেব। যার প্রতি তোমার টান বেশি তাকে নিশ্চয়ই তুমি আলাদা অতি সহজে করতে পারবে না। তাই সবচেয়ে বাইরের যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটাকে বের করার জন্য যে পরিমাণ শক্তি লাগে তাকে আমরা বলবো আয়নীভবন বিভব বা আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, কোথা থেকে? না এখান থেকে অবশ্যই কোথায় নিয়ে যেতে হয়? ইনফিনিটিতে। ইনফিনিটি মানে বিশাল দূরত্ব নয়, কিন্তু 2 সেন্টিমিটার মতো হয় পরমাণুর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে প্রথম কথা কি বলবো আমরা? কাকে? না সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে, সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে বের করতে হবে, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা ভ্যালেন্স শেল ইলেকট্রন বলতে পারি।
ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রন, সেইটি সর্ববস্তু কক্ষের ইলেকট্রন, তাই তো। এরপরে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তিনটে টার্ম যেটা তোমাদের জানতে হবে এবং যেটাই সংজ্ঞার মধ্যে অবশ্যই থাকতে হবে। এবং আবার প্রথম থেকে একটা জিনিস আমি যেটা বলে আসছি, তোমাদের কিন্তু ক্লাস 11-এর জন্য বা এই ধরনের লেভেলে কিন্তু তোমাদের কোন রকম সংজ্ঞা মুখস্থ করতে হবে না, যে এইটার স্যার আয়নীভবন বিভব কাকে বলে, এইভাবে কোনোদিন কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না। বাট জিনিসটা বুঝতে হবে যে আয়নীভবন বিভব হতে গেলে কি কি কন্ডিশন লাগবে, মানে কোন সংজ্ঞাটাতে আমরা কি কি জিনিস, মানে সংজ্ঞা তো মুখস্থ করলে হবে না যে শুরু থেকে মুখস্থ করে নিলাম, ওই মাথা দুলিয়ে দুলিয়ে মুখস্থ করার দিন শেষ হয়েছে বাবা, ঠিক আছে। মাথা দুলিয়ে দুলিয়ে মুখস্থ করতে যেও না, বুঝতে হবে ব্যাপারটা, বুঝে যদি যাও দেখবে মুখস্থ করতে অনেক বেশি সুবিধা হবে। এখানে তিনটে কন্ডিশন লাগে, মানে এই যে ইলেকট্রনটাকে বের করতে গেলে প্রথম কথা পরমাণুটাকে আইসোলেটেড হতে হবে, মানে আইসোলেটেড মানে বিচ্ছিন্ন হতে হবে। এর তো কোনো অসুবিধা নেই বুঝতে। ধরো তুমি কারোর সাথে যুক্ত আছো, তুমি ধরো সাপোজ আলাদা থাকো, তাহলে তোমাকে আলাদা করতে বা তোমার থেকে কোনো কিছু নিয়ে নিতে অনেক বেশি কোনো মানুষের সুবিধা হবে, এটা স্বাভাবিক। বাট তুমি যদি কারোর সাথে যুক্ত থাকো তাহলে তার একটা ইনফ্লুয়েন্স থাকবে তোমার প্রতি। এবার যে তোমার কাছ থেকে কিছু নিতে চাইছে সে কি করবে, সে তখন তোমাকে আলাদা করতে দেবে না হয়তো। সেজন্য সিস্টেমটাকে বা পরমাণুটাকে কি হতে হবে, আইসোলেটেড হতে হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হতে হবে। এবং বিচ্ছিন্ন হতে গেলে নিশ্চয়ই সলিড স্টেটে থাকতে পারবে না, লিকুইড স্টেটে থাকতে পারবে না। কোন স্টেটে থাকতে পারবে না, গ্যাসীয় অবস্থায় হতে হবে। কারণ আমরা জানি গ্যাসীয় অবস্থাতেই পরমাণুরা কি হয়, অনেকটা দূরে দূরে থাকে, তাই না। গ্যাসের যে অণুগুলি তারা একে অপরের থেকে অনেকটা দূরে দূরে থাকে, তার মানে তারা এমনিতেই বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তাই বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে এবং সেটা হতে হবে গ্যাসিয়াস অবস্থায়। এবং অবশ্যই তাকে কি হতে হবে, অবশ্যই তাকে নিউট্রাল হতে হবে, প্রসম হতে হবে, কোন রকম কারোর সাথে অ্যাড হয়ে থাকলে হবে না। এই তিনটে কন্ডিশন কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। একটা হচ্ছে আইসোলেটেড হতে হবে, একটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, আর একটা হচ্ছে নিউট্রাল হতে হবে। এবং এই তিনটে কন্ডিশন যদি থাকে তবেই আমরা কিন্তু এখানে আয়োনাইজেশন এনার্জির কথাটা বলতে পারি। তাহলে প্রথম দিকে আরেকবার জিনিসটা বলি কি রকম হলো না, একটা নিউক্লিয়াস ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে ইলেকট্রনের প্রতি, তখন ওই নিউক্লিয়াস ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে অতিক্রম করে আমাদেরকে এমন একটা শক্তি দিতে হবে যার ফলে সবচেয়ে বাইরের যে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে সেটাকে আমরা অসীম দূরত্বে নিয়ে যেতে পারি। এবং তার জন্য যে পরিমাণ শক্তি খরচা হবে সেটাকেই আমরা বলে দেবো কি, আয়নীভবন বিভব। ক্লিয়ার? গল্পটা পরিষ্কার তোমাদের কাছে? গল্পের মতো শুনবে, মনে করবে ক্লাসেই পড়া হয়ে যাবে। ধরো একটা মেটাল ছিল, মেটাল থেকে একটা ইলেকট্রন নির্গত হয়েছে, ইলেকট্রন নির্গত হলে আমরা জানি সেখানে ক্যাটায়ন তৈরি হয়। নেক্সট আগের ঠিক ভিডিও দিয়ে দেখবে তোমাদের আয়নীয় রেডিয়াসে ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে ডিসকাশন করা হয়েছে, সেখানে বলা হয়েছিল তারপরে ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন তৈরি হবে, অর্থাৎ ইলেকট্রনটা ত্যাগ করে একটা মেটাল M+ এ পরিণত হলো। এবং এর ফলে কি হলো, এর ফলে কিছু পরিমাণ শক্তির পরিবর্তন হলো, সেটাকে ডেল্টা H বলা হয়ে থাকে। এটা সম্বন্ধে ডিটেইলস তোমরা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়বে, তখন আমরা ডিটেইলস আলোচনা করব যে এটাকে এনথালপি বলা হয়ে থাকে, এইচটাকে বলা হয়ে থাকে এনথালপি। মানে এটা আর কিছুই নয়, এটা এক ধরনের তাপ বা এটা এক ধরনের কার্যকে বোঝায়, মাথায় রাখবে। অর্থাৎ কি পরিমাণ তাপ দিলাম বা তাপ খরচা হলো বা তাপ গ্রহণ করলো সেটা ডেল্টা H দিয়ে বোঝানো যায়, বা এই ফাংশনটা দিয়ে বোঝানো যায় যে তাপের পরিবর্তনটা কিরকম হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই ডেল্টা H এর মানটাকেই আমরা বলে থাকি কি, এই ডেল্টা H এর মানটাকেই আমরা বলে থাকি আয়োনাইজেশন এনার্জি। এবারে এই ডেল্টা H এর মান দুরকম হতে পারে, যদি ডেল্টা H এর মান নেগেটিভ হয়, আর একটা হতে পারে যদি ডেল্টা H এর মান পজিটিভ হয়। যদি নেগেটিভ হয় তখন আমরা তাকে বলে থাকি তাপ মোচি বিক্রিয়া, তাপ মোচি বিক্রিয়া, বা এটাকে বলা হয়ে থাকে এক্সোথার্মিক রিঅ্যাকশন। মানে এক্সেস টেম্পারেচারটাকে নির্গত করে দেয়, দেখো তাপ মোচন করে, মোচন করে দেওয়া মানে বের করে দেওয়া। যে বিক্রিয়াতে তাপ নির্গত হয় তাকে আমরা বলবো তাপ মোচি। আর যদি ডেল্টা H এর মান পজিটিভ হয় তখন আমরা তাকে বলবো তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, সো ডেল্টা H যদি নেগেটিভ এটা হচ্ছে কি তাপমোচী বা এক্সোথার্মিক, আর যদি ডেল্টা H পজিটিভ তখন আমরা তাকে বলবো তাপগ্রাহী বা এন্ডোথার্মিক, মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এখানে স্যার কি হলো, অবশ্যই এখানে কি করলে, এখানে তোমরা তাপ গ্রহণ করলে,
তাই না? দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি কোনো জিনিসকে পছন্দ করো, তুমি ধরো মোবাইলে গেম খেলতে ভালোবাসো, তোমার বাবা মা চাইবে মোবাইলটা নিয়ে নিতে, তুমি নিশ্চয়ই শুধু ভালো কথায় মোবাইলটা দেবে না, তাহলে তোমার উপর চাপ প্রয়োগ করতে হবে, হয় তোমাকে মারধর করতে হবে বা তোমাকে বকতে হবে, তবেই তুমি মোবাইলটা দেবে। ঠিক একই রকম ভাবে এখানেও আমাকে কি করতে হয়, বাইরের থেকে চাপ, চাপ বলবো না, এখানে তাপ বলবো, বাইরের থেকে তাপ প্রয়োগ করতে হয়। তাহলে তাপ যদি প্রয়োগ করতে হয় তাহলে সেই বিক্রিয়াটা কি হবে, তাপ গ্রাহী বিক্রিয়া, মানে তাপ গ্রহণ করলো। তাহলে যে তাপ গ্রহণ করলো তাকে আমরা বলবো তাপ গ্রাহী, আর যে তাপ ছেড়ে দিল তাকে আমরা বলবো তাপ মোচী। বুঝতে পারা গেছে? তাহলে তাপগ্রাহী বিক্রিয়া এটা। তাহলে আয়োনাইজেশন এনার্জি বা এই ধরনের যে বিক্রিয়া হয় সেটা সবসময় কি হয়ে থাকে, সেখানে অবভিয়াসলি সবসময় ডেল্টা এইচ এর মান হবে পজিটিভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে, বুঝেছো? তাহলে ডেল্টা এইচ এখানে হয়ে গেল পজিটিভ। ওকে, এখানে স্যার ইউনিট কি হতে পারে, একক কি হতে পারে, বলো বলো। তাহলে ইউনিট হবে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, অর্থাৎ প্রতি অণুতে কত ইলেকট্রন ভোল্ট এনার্জি পাওয়া গেল সেটা হবে এর ইউনিট। প্রত্যেকটা ডিটেলস আলোচনা করে দিচ্ছি যে কি রকম কি হতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস বোঝা গেল। তাহলে এটা গেল আমাদের একদম আয়োনাইজেশন এনার্জি জেনারেল আইডিয়া, যে আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি। সেখানে আমরা কি কি জিনিস মাথায় রাখবো, তিনটে জিনিস, যে আইসোলেটেড হতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, নিউট্রাল হতে হবে, তিনটে জিনিস মাথায় থাকবে। সেখানে ডেল্টা এইচ এর মান অলওয়েজ পজিটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে ডেল্টা এইচ এর মান অলওয়েজ পজিটিভ। কেন পজিটিভ জোর করে বলিনি, কিন্তু তার পিছনে একটা কারণ বলেছি কেন ডেল্টা এইচ পজিটিভ। ক্লিয়ার? তাহলে ইউনিট কি হবে সেটাও বলা হয়েছে, ইউনিট কোন জিনিসটা। তাহলে পুরো জিনিসটা গল্পের মতো মাথায় থাকবে, ঠিক আছে? তুমি যাকে পছন্দ করো তার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, এই হচ্ছে সোজা হিসেব। তার মানে তোমার সাথে আলাদা কাকে করতে পারবে, যার সাথে তোমার টান কম তাকে অতি সহজে আলাদা করতে পারবে, এর থেকে সোজা ভাবে বোঝানো সম্ভব নয়। ওকে, নেক্সট। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, স্যার এইভাবে ইলেকট্রন যদি একটার পর একটা বের করে, তার মানে সাপোজ এগুলোকে বলা হয়ে থাকে সাকসেসিভ, এটাকে বলে সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি, আইই দিয়ে লিখছি। সাকসেসিভ মানে ক্রমবর্তী বলতে পারো তোমরা, মানে একটার পর একটা। মানে সাপোজ প্রথমে মেটাল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে তৈরি হলো এম প্লাস প্লাস ইলেকট্রন, তারপরে আবার এম প্লাস থেকে আরো একটা ইলেকট্রন বের করলাম, সেখান থেকে উৎপন্ন হলো এম টু প্লাস প্লাস ইলেকট্রন, আবার কি হলো, সাপোজ এম টু প্লাস থেকে আরো একটা ইলেকট্রন বের করলাম, তখন হয়ে গেল এম থ্রি প্লাস প্লাস ইলেকট্রন। এরপরে প্রথম যে ইলেকট্রনটা বেরোলো সেটার যে এনার্জিটা খরচা হলো বা যে এনার্জিটা লাগলো সেটাকে আমরা বলছি IE1, মানে প্রথম আয়নীভবন বিভব। মাথায় রাখবে কি বলছি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বা প্রথম আয়নীভবন বিভব, বুঝেছ? তারপরটা হচ্ছে IE2, মানে দ্বিতীয় আয়নীভবন বিভব, আর 3 নম্বরটাকে আমরা বলবো IE3। তাহলে আমরা তিনটা আয়নীভবন এখানে দেখলাম, আয়োনাইজেশন এনার্জি 1, আয়োনাইজেশন এনার্জি 2 এবং আয়োনাইজেশন এনার্জি 3। এবারে যদি বলা হয় যে এখানে মান কার বেশি হবে, অর্থাৎ কোন ক্ষেত্রে শক্তি বেশি খরচা হবে, যদি এইভাবে বলি কোনটা হতে পারে বল নিজের বুদ্ধিতে, হতে পারে দেখো। তাহলে আমি যদি বলি যে আয়োনাইজেশন এনার্জি 3 এর মান নিশ্চয়ই সবচেয়ে বেশি হবে, তারপরে হবে আয়োনাইজেশন এনার্জি 2 এর মান, তারপরে হবে আয়োনাইজেশন এনার্জি 1 এর মান। তার কেন, কেন স্যার? এটা সোজা হিসেব, আগেবারও বলছি, আবার অ্যাটমিক রেডিয়াস এই ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো যদি এম প্লাস হলো, আমরা বলেছিলাম কি যখন ক্যাটায়ন হবে, অ্যাটম থেকে ক্যাটায়ন হবে, যত তার প্লাস চার্জ বাড়তে থাকে তত ক্যাটায়নের আকার কমতে থাকে। তাহলে যত আকার কমবে তত নিউক্লিয়াসের যে সর্ববহিস্থ ইলেকট্রনটা তার প্রতি নিউক্লিয়াসের টান বাবা কি হবে, বাড়িবে। তাহলে যখন বাড়িবে ছাড়িব না তোমারে, তাহলে যখন বাড়িবে টান ছাড়বে না, কারণ তোমার প্রতি প্রচুর টান, তার প্রতি এত টান বেড়ে গেছে যে তাকে তুমি ছাড়তে চাইবে না।
স্বাভাবিক, যার প্রতি তোমার টান বেশি তাকে তুমি ছাড়বে? যেমন আমাকে ছাড়তে চায় না অনেকে, সেরকম তোমাদেরকেও কি হবে, তোমার প্রতি টান বেশি যে আছে তোমাকে ছাড়তে চাইবে না। যাকে তুমি বেশি পছন্দ করো তাকে তুমি ছাড়তে চাইবে না, জোর করলেও ছাড়তে চাইবে না। তাহলে প্রচুর চাপ দিতে হবে, প্রচুর মারধর করতে হবে, তবেই বেটা তুমি তাকে ছাড়বে, আদারওয়াইজ তাকে ছাড়বে না। তার মানে তার ক্ষেত্রে তোমাকে বেশি শক্তি খরচা করতে হবে, তার মানে তার বেশি শক্তি লাগবে। মানে এর তো একদম সোজা গণিত এগুলো, মানে এর থেকে সোজা মানে কি বলে, জলও এর থেকে কঠিন হয়তো। ঠিক আছে, তাহলে আয়োনাইজেশন এনার্জি 3 সবচেয়ে বেশি, তারপরে আয়োনাইজেশন এনার্জি 2, তারপরে আয়োনাইজেশন এনার্জি 1। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো, কারণ যত প্লাস চার্জ বাড়ছে তত সর্ববহিষ্ঠ যে ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে, কারণ আকার ছোট হচ্ছে। তাহলে যত ছোট হচ্ছে তত কি হবে, তত বের করতে আমাকে বেশি শক্তি খরচা করতে হবে। সেই জন্য বুঝতে পারলে, যদি সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জির কথা বলে, মানে যদি তোমাকে বলা হয় যে কোনো একটা মেটালের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে সব সময় তৃতীয় আয়নীভবন বিভব সবচেয়ে বেশি হবে, তারপরে দ্বিতীয়, তারপরে প্রথম। তার কারণ হচ্ছে যত আমার প্লাস চার্জ বাড়ছে তত অ্যাটমিক রেডিয়াস কি হচ্ছে, তত অ্যাটমিক রেডিয়াস কমছে। তাহলে অ্যাটমিক রেডিয়াস যদি কমে তাহলে নিউক্লিয় চার্জ বাড়ছে, নিউক্লিয় চার্জ বাড়ছে, তাই আইই বাড়ছে। ক্লিয়ার? বুঝেছো? নোট করে নেবে কথাগুলো যেগুলো বললাম। ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল আমাদের সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ একটার পর একটা যদি আয়োনাইজেশন এনার্জি হয় তাহলে তখন আমরা কি বলবো, তৃতীয় আয়নীভবন বিভব সবচেয়ে বেশি। ক্লিয়ার? এরপরে হচ্ছে স্যার এই যে আয়োনাইজেশন এনার্জি স্যার কখন বেশি হবে কম হবে, কি কি প্রভাব পড়বে, অর্থাৎ প্রভাব বিস্তারকারী বিষয় সমূহ, ওরে সাবাস কি বাংলা, প্রভাব বিস্তারকারী বিষয় সমূহ, সমূহ দেখো প্রভাব বিস্তারী বিষয় এত বলো তো ইংলিশে, বাংলায় বললে ইংলিশে কি বলবে বলো তো, ফ্যাক্টরস, ফ্যাক্টরস অ্যাফেক্টিং। দেখো কত সোজা, ওই জন্য বলি সায়েন্সটা ইংলিশেই পড়া ভালো, জানো তো। ফ্যাক্টরস অ্যাফেক্টিং তার মানে কোন কোন ফ্যাক্টর কাজ করে, মানে তুমি ধরো একটা পড়াশোনা করছো, খেলাধুলা করছো, তোমার উপর কোন কোন বিষয় প্রভাব বিস্তার করছে আর কি, সেইটা। তাহলে প্রথমেই যেটা আমরা বলবো, 1 নম্বর পয়েন্ট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। প্রথম যে প্রভাব করবে যেটা, সেটা হচ্ছে ভুল হয়ে গেল, ছি 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 ছি, পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। ওকে, তাহলে অ্যাটমিক রেডিয়াসের উপর কিভাবে ডিপেন্ড করবে, খুব সোজা ভাবে আমি লিখে দিচ্ছি পয়েন্ট হিসেবে। দেখো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি পৌঁছে যাবো, ছোট্ট ছোট্ট পয়েন্ট। আয়োনাইজেশন এনার্জি ইজ 1 বাই সাইজ, তার মানে সাইজ যত বাড়বে আয়োনাইজেশন এনার্জি কমবে, সাইজ যত কমবে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। ক্লিয়ার? তার মানে কেন স্যার হলো, একটু আগেই তো বললাম, যত দূরত্ব বাড়বে তত নিউক্লিয়াসের থেকে বাইরের ইলেকট্রনের প্রতি টান কমবে। একটা জিনিস মাথায় রাখবে, তোমার থেকে যে দূরে আছে তার প্রতি তোমার টান কম, তার মানে তাকে বের করতে বা তাকে আলাদা করতে তোমাকে কম শক্তি খরচা করতে হবে। এর থেকে সোজা জিনিস আর কিছু হতে পারে? হয় না। তার মানে যত অ্যাটমিক সাইজ বা যত পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে তত আয়োনাইজেশন এনার্জি কমবে। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম পয়েন্ট গেল আমাদের কি, পারমাণবিক ব্যাসার্ধ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নিউক্লিয় আধান। আরে স্যার ये আবার क्या है, নিউক্লিয় আধানটাকে আমরা জেড বলে থাকি, যেটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়ার চার্জ, বা যেটাকে আমরা বলি কি প্রোটন সংখ্যা, অ্যাটমিক নাম্বার দিয়ে ডিসকাস করি, যেটাকে আগেও বলেছিলাম, এগুলো সব ডিসকাস করা যে কেন কোনটা কি জিনিস, তাই না। অ্যাটমিক নাম্বার অর্থাৎ নিউক্লিয় আধানের উপর কিভাবে ডিপেন্ড করবে না, আয়োনাইজেশন এনার্জি সেটা পুরোপুরি প্রপোর্শনাল হবে কার সাথে, জেড এর সাথে।
আয়নাইজেশন এনার্জি জেড এর সাথে প্রপোর্শনাল হবে, তাহলে আয়নাইজেশন এনার্জি সাইজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, বাট আয়নাইজেশন এনার্জি জেড এর সাথে কিন্তু প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক, মানে জেড যত বাড়বে, নিউক্লিয় আধান যত বাড়বে, তার আয়নাইজেশন এনার্জি যত বাড়বে, স্বাভাবিক, মানে যত চার্জ বাড়বে তত সাইজ ছোট হবে, ঠিক উল্টো রিলেশন তো এদের। সেজন্য আয়নাইজেশন এনার্জির সাথে জেড এর রিলেশন কি না, মানে সমানুপাতিক সম্পর্ক, জেড এর যত বাড়বে তত আয়নাইজেশন এনার্জি বাড়েগা। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, আরে বিন্যাস রে বিন্যাস। ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি, যদি স্থায়ী ইলেকট্রনিক কনফিগারেশন হয়, অর্থাৎ যদি স্থায়ী ইলেকট্রনিক কনফিগারেশন হয়, স্থায়ী ইলেকট্রন বিন্যাস যদি হয়, স্যার স্থায়ী ইলেকট্রন বিন্যাস ফিরে যাও সেই অ্যাটমিক রেডিয়াসে, সেখানে দুটো কথা বলা হয়েছিল যে স্থায়ী ইলেকট্রন বিন্যাস কখন হতে পারে, যদি যদি হাফ ফিল্ড কনফিগারেশন হয়, যদি হাফ ফিল্ড অর্থাৎ অর্ধপূর্ণ, এবং যদি সম্পূর্ণ ফিল্ড থাকে, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড। যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়, তখন সেই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা স্থায়ী ইলেকট্রন বিন্যাস বলি। এবার স্যার হাফ ফিল্ড মানে কি, হাফ ফিল্ড মানে পি এর জন্য P3, মানে পি কক্ষের জন্য P3, ডি কক্ষের জন্য D5, আর এফ কক্ষের জন্য F7, বাট এফ এর জন্য অত চিন্তা করার দরকার নেই, কারণ এফ এর আমরা অতটা লাগবে না আমাদের। আর সম্পূর্ণ মানে পি কক্ষে 6টা, পি কক্ষে 3টে, পি কক্ষে 3টে ঘর, 3টে ঘরে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে সেটা আমার অর্ধপূর্ণ বা হাফ ফিল্ড, ঠিক আছে। আর যদি 6টা ইলেকট্রন থাকে তখন হয়ে যাবে সম্পূর্ণ, তাহলে P6, তারপরে হয়ে যাবে D10, তারপরে হয়ে যাবে F14, এই তো 3টে জিনিস। তাহলে এই রকম যদি ইলেকট্রন বিন্যাস কারো থাকে, তখন সেক্ষেত্রে আমরা তাকে বলবো স্থায়ী ইলেকট্রন বিন্যাস, বা হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আয়োনাইজেশন এনার্জি কি হবে, क्या होगा बेटा, আয়োনাইজেশন এনার্জি বাড়বে। অর্থাৎ যদি স্থায়ী ইলেকট্রন বিন্যাস হয় তাহলে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। ঠিক আছে, ক্লিয়ার? তিনটে জিনিস বুঝতে পেরেছো? তাহলে আয়োনাইজেশন এনার্জি কখন বাড়বে, যদি স্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়, তার মানে যদি হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হয় বা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হয়, দুটোর ক্ষেত্রে। এটা ক্লিয়ার হয়েছে, সরি ক্লিয়ার হয়েছে, ওকে। তারপরে 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট কি আছে আমরা একটু ভালো করে মন দিয়ে দেখে নিই। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে পেনিট্রেশন এফেক্ট। পেনিট্রেশন এফেক্ট, ঠিক আছে। পেনিট্রেশন এফেক্টটাকে কি বলা হয়ে থাকে, তার মানে আমি আগের দিন বলেছিলাম। পেনিট্রেশন এফেক্টটার বাংলাটা কি যে হয় ভুলে গেছি। পেনিট্রেশন এফেক্ট হচ্ছে মানে ইলেকট্রনের কাছে, সরি নিউক্লিয়াসের কাছে, পেনিট্রেশন এফেক্ট হচ্ছে নিউক্লিয়াসের কাছে থাকার প্রবণতা। ঠিক আছে, পেনিট্রেশন এফেক্ট মানে হচ্ছে নিউক্লিয়াসের কাছে থাকার প্রবণতা, অর্থাৎ যে অরবিটাল বা যে ইলেকট্রন বা যে কক্ষ নিউক্লিয়াসের কাছে থাকবে তার পেনিট্রেশন এফেক্ট বেশি, আর যে নিউক্লিয়াস থেকে দূরে থাকবে তার পেনিট্রেশন এফেক্ট কম, স্বাভাবিক। তারপরে পেনিট্রেশন এফেক্ট সবচেয়ে বেশি হচ্ছে এস অরবিটাল, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, চারটে মাথায় রাখতে হবে। প্রথমে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এরকম কেন? কারণ আমরা দেখেছি এস অরবিটালের সাইন, এস অরবিটাল এরকম গোল, তার মানে একটা সুষম গোলকাকার জিনিস। তার ফলে এখানে কি হয়ে থাকে, এদের কিন্তু খুব ভালো পেনিট্রেটিং এফেক্ট আছে, তার মানে নিউক্লিয়াসের চারদিকে খুব ভালোভাবে থাকতে পারে। সেরকম আমরা দেখি পি অরবিটাল আরেকটু ছড়িয়ে গেল, তাহলে যেটা যত বেশি ছড়িয়ে গেল তার মানে তার পেনিট্রেট করার ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ডি তে দেখি আরো বেশি ছড়িয়ে গেছে, আর এফ তো আরো বেশি ডিফিউজড হয়ে যায়, যার ফলে দেখা যাবে যে যেখানে পেনিট্রেশন এফেক্ট যার বেশি, অর্থাৎ যদি এস কক্ষে ইলেকট্রন থাকে সেখান থেকে ইলেকট্রন বের করতে আমাকে বেশি শক্তি খরচা করতে হবে। ঠিক আছে,
যদি s কক্ষের ইলেকট্রন থাকে, তার মানে যদি ইলেকট্রন 1s এ থাকে আর যদি ইলেকট্রন 2p তে থাকে, তাহলে 1s থেকে ইলেকট্রন বের করতে আমাকে বেশি শক্তি খরচা করতে হবে তুলনামূলকভাবে 2p থেকে। তার কারণ s এ ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে আছে, মাথায় থাকবে এটা, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে পেনিট্রেশন এফেক্ট যার বেশি, সেখান থেকে যদি ইলেকট্রন বের করতে হয় তাহলে কিন্তু আমাকে বেশি শক্তি খরচা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ছোট ছোট পয়েন্ট মাথায় রাখো, তাহলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমার কোন কোন মানে এফেক্ট করে জিনিসপত্র, সেটা কি কি করে আরেকবার একটু দেখে নিই কি কি করে। প্রথমে বললাম পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? যত পারমাণবিক ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ক্লিয়ার? তারপরে নিউক্লিয়াস আধান, আধানের সাথে সমানুপাতিক সম্পর্ক, মানে যত আধান বাড়বে তত আয়নাইজেশন এনার্জি বাড়বে। তারপরে বললাম ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস যত পরিবর্তিত হবে, মানে যদি স্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়, অর্থাৎ যদি হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হয়, সেক্ষেত্রে কিন্তু কি হবে? সেক্ষেত্রে কিন্তু আয়োনাইজেশন এনার্জি বাড়বে তুলনামূলকভাবে অন্য ধরনের কনফিগারেশনের ক্ষেত্রে। আরেকটা আমরা কি বললাম? পেনিট্রেশন এফেক্ট, অর্থাৎ নিউক্লিয়াসের কাছে থাকার প্রবণতা। তার অর্ডারটা লিখে দিলাম এসপিডিএফ, অর্থাৎ যার নিউক্লিয়াসের কাছে থাকার প্রবণতা যত বেশি তার পেনিট্রেশন এফেক্ট বেশি, এবং সেখানে যদি ইলেকট্রন থাকে তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করতে আমাকে বেশি শক্তি দিতে হবে। এইবারে পর্যায়গতভাবে এবং শ্রেণীগতভাবে আয়োনাইজেশন এনার্জির পরিবর্তন কি রকম হয় সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? দেখো, বাঁ দিক থেকে ডান দিকে যদি একটা পর্যায়ে যাওয়া যায়, বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে কি হয়? তাহলে প্রথম কথা অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজ কি হয়? অ্যাটমিক সাইজ কমতে থাকে। তাহলে অ্যাটমিক সাইজ যদি কমতে থাকে তাহলে ঠিক একটু আগে ডিসকাস করলাম সাইজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আয়োনাইজেশন এনার্জি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার সময় কি হবে? আয়োনাইজেশন এনার্জি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার সময় বাড়বে। আয়োনাইজেশন এনার্জি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার সময় আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ বেশি পরিমাণ শক্তি লাগবে। এটা মাথায় রাখবে যে আয়োনাইজেশন এনার্জি যার কম, তার মানে সহজে কি হয়? আয়নিত হয়, সহজে আয়নিত হয়। এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি যদি কম হয়। আর যদি আয়োনাইজেশন এনার্জি বেশি হয় তার মানে কি? তার মানে আয়নিত করতে কষ্ট বেশি, মানে আয়নিত হতে চাইছে না বা চাইবে না বলতে পারি, তাই না? তার মানে বাঁ দিক থেকে ডান দিকে যখন যাব তারা অতি সহজে আয়নিত হতে চাইবে না। কিন্তু মাথায় থাকবে যদি আমরা একদম বাঁ দিক থেকে ডান দিকে গেলে কিন্তু নোবেল গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে কি হবে? নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি সর্বোচ্চ হবে। তার কারণ নিষ্ক্রিয় মৌল মানে অতি সুস্থিত ইলেকট্রনিক কনফিগারেশন। সেই জন্য হিলিয়ামের, মাথায় রাখবে এই প্রশ্নটা, হিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি সর্বোচ্চ, ঠিক আছে? কারণ বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে, সেই হিসাবে কিন্তু আমরা বলতেই পারি হিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি সর্বোচ্চ। উপর থেকে নিচের দিকে দেখো, একদিকে যদি বাড়ে তাহলে একদিকে কমবে, এটাতে আর কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার কেন কমছে? তার কারণ কি? যত উপর থেকে নিচের দিকে নামছে তত আকার বাড়ছে, তত অ্যাটমিক সাইজ বৃদ্ধি পাচ্ছে। তাহলে অ্যাটমিক সাইজ বৃদ্ধি পেলে বাইরের যে কক্ষের ইলেকট্রনটাকে সেটাকে বের করতে আমাকে কি করতে হবে? আমাকে কম পরিমাণে শক্তি খরচা করতে হবে। সেই জন্য উপর থেকে নিচের দিকে নামার সময় আয়োনাইজেশন এনার্জি কমবে। তাহলে এটা গেল আমার অর্ডার। কোথায়? পিরিয়ডিক টেবিলের মধ্যে কি হতে থাকে? নর্মাল জেনারেল ট্রেন্ড বলতে চাইছি এটা আমি, কিন্তু এর মধ্যে কিছু এক্সেপশন আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব যে কি কি ধরনের এক্সেপশন আছে। এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড, ঠিক আছে? ব্যতিক্রম পরের জায়গাতে। আমরা জেনারেলি কি দেখবো? যে বাঁ দিক থেকে ডান দিকে যদি যায় তাহলে বাড়বে, এবং উপর থেকে নিচের দিকে যদি নামে তাহলে কমবে। এটা গেল আমাদের জেনারেল ট্রেন্ড। ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করলে কি কি জিনিস কিরকম আছে খাতায় নোট করবে, তারপর অবশ্যই বই থেকে পড়বে, ঠিক আছে? খাতায় নোট করবে, দেখবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো কিন্তু না বুঝলে তাহলে পরের জায়গাতে প্রশ্নগুলো আর অ্যান্সারই করতে পারবে না। এবং আয়োনাইজেশন এনার্জি থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে তোমাদের বোর্ডে, তোমাদের নিটে, তোমাদের জয়েন্টে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু এই আয়োনাইজেশন এনার্জির জায়গা থেকে। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে খুব সমস্যার মধ্যে পড়ে যাবে।
তাই এটা যাতে না হয় শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে ছড়িয়ে দাও ভিডিওটা যাতে সবার এটার মধ্যে কাজে লাগে, সবাই এটা সুবিধে নিতে পারে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নীলু